ভয়ঙ্কর একটি ঘটনা আমাদের চোখের সামনে ঘটে গেছে। এই বিষয়টি আমরা কেউ ওইভাবে আঁচ করতে পারি নাই। আপনারা জানেন, নারায়ণগঞ্জের পাইকপাড়ায় রাবেয়া অ্যাগ্রো ফার্মে একটি অ্যালবিনো প্রজাতির সাদা মহিষের আবির্ভাব হয়। এই মহিষটির চেহারা, এর চুলের কাঠামো, চোখের গঠন দেখতে অবিকল, প্রায় একেবারে হুবহু না, অনেকটা আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চেহারার সাথে মিলে যায়। এইটা দেখে ওই ফার্মের মালিক জিয়াউদ্দিন মৃধার ছোট ভাই, তিনি এটির নাম রাখেন ডোনাল্ড ট্রাম্প। এরপরে কিছু ছবি আপলোড করেন। আস্তে আস্তে এ নিয়ে আলোচনা হতে থাকে। আমার চোখে এটি অসংখ্যবার পড়েছে, কিন্তু এটাকে কোনো গুরুত্ব দেইনি। শেষ পর্যায়ে এই মহিষটিকে জিনজিরার একজন ব্যক্তি তিনি কুরবানির জন্য কিনে নিয়ে যান। এরপরের ইতিহাস আপনারা সবাই জানেন। গত বুধবার অর্থাৎ ২৭ তারিখে স্বরাষ্ট্রমন্ত্রীর সরাসরি হস্তক্ষেপে মহিষটি কুরবানি করা থেকে বেঁচে যায়। কুরবানি করা হয় নাই। মহিষটি এখন চিড়িয়াখানায় রয়েছে। কেরানীগঞ্জ থানা পুলিশ ওটিকে উদ্ধার করে আনে। বিনিময়ে ওই ব্যক্তিকে কুরবানির সমপরিমাণ টাকা, অর্থাৎ যে মূল্যে মহিষ কিনেছিল সেই পরিমাণ টাকা দিয়ে থানায় নিয়ে আসে এবং পরবর্তীতে ঢাকা চিড়িয়াখানায় মহিষটিকে স্থানান্তর করা হয়। এখন ওখানেই আছে। এইটুকু সব ঠিক ছিল, কিন্তু এই যে খবর, এর পিছনে একটি ভয়ঙ্কর ষড়যন্ত্র লুকিয়েছিল। যদি স্বরাষ্ট্রমন্ত্রীর মধ্যস্থতায় বা সরকারের মধ্যস্থতায় মহিষটিকে কুরবানির হাত থেকে রক্ষা না করা যেত, তাহলে হয়তো বাংলাদেশের রাজনীতিতে একটি ভয়াবহ বিপর্যয় নেমে আসতো। সেরকমই একটি ষড়যন্ত্রের আলামত স্পষ্ট হয়েছে এবং বাংলাদেশ গোয়েন্দা সংস্থার বিচক্ষণতায় তারা আগেভাগেই এই খবরটি পেয়ে গিয়েছিল। ফলে তারা সরকারকে অবহিত করে। সম্ভবত প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশেই স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ তিনি নির্দেশনা দেন কেরানীগঞ্জ থানা পুলিশকে মহিষটিকে সেখান থেকে উদ্ধার করে আনার জন্য। এখন কি সেই ষড়যন্ত্র ছিল সেটা আমাদের একটু জানা দরকার। এর পিছনে আমাদের একটু যাওয়া দরকার। বিষয়টা একটু লক্ষ্য করবেন। মহিষের চেহারাটা ছিল ডোনাল্ড ট্রাম্পের মতো। বিশেষ করে তার সামনে যে চুলের কাটিংটা, এটা হুবহু ট্রাম্পের চুলের কাটিংয়ের সাথে মিলে যায়। আমি ছবিটা একটু দিচ্ছি, আপনারা একটু দেখুন, ভালো করে পরখ করুন, বুঝতে পারবেন। এই মহিষটাকে যেদিন কেরানীগঞ্জের ভদ্রলোক কুরবানির জন্য কিনে নিয়ে আসে, তারপরে প্রথম আলোতে একটি রিপোর্ট হয়। প্রথম আলোর ওই রিপোর্টের বরাত দিয়ে কলকাতার বিভিন্ন পত্রপত্রিকায়, টিভি মাধ্যমগুলোতে ইনিয়ে বিনিয়ে কিছু খবর প্রকাশ করা হয়। এই খবরে মুহূর্তের ভিতরে এই সারা পৃথিবী নড়ে চড়ে ওঠে। মার্কিন যুক্তরাষ্ট্রের বিখ্যাত প্রভাবশালী সংবাদ মাধ্যম CNN এর উপর একটা প্রতিবেদন তৈরি করে। এইটার পরে বিশ্বের প্রায় অধিকাংশ বড় বড় মিডিয়া, আল জাজিরা, রয়টার্স, AFP, ওয়াশিংটন পোস্ট, বিভিন্ন সংবাদ মাধ্যম এই ব্যাপারে প্রতিবেদন প্রকাশ করে। বিপত্তিটা আরো ঘনীভূত হয়ে আসে। এই ব্যাপারে খোদ টুইট করেন ইরানের একজন কর্মকর্তা। ইরানের ওই কর্মকর্তা যখন এই বিষয়ে টুইট করে বসেন এই মহিষ ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে, স্বাভাবিকভাবেই এটা আরো মুহূর্তের ভিতরে সারা পৃথিবীতে ভাইরাল হয়ে যায় এবং এটি ডোনাল্ড ট্রাম্পের দৃষ্টিগোচর হয়। ডোনাল্ড ট্রাম্প তিনি নিজেও একটা টুইট করে বসেন এইটা নিয়ে। এরপরেই এইখানে ষড়যন্ত্র তত্ত্ব খুঁজতে থাকে ইন্ডিয়া। এখানে বিশেষ করে ভারতের আনন্দবাজার পত্রিকা ষড়যন্ত্র পাকতে থাকে। এমন কঠিন ভয়ঙ্কর ষড়যন্ত্রের ছক আঁকতে থাকে যেটা শুনলে আপনারা শিউরে উঠবেন। কি ষড়যন্ত্র আঁকতে থাকে? আপনারা জানেন, অল্প কিছুদিনের মধ্যেই প্রধানমন্ত্রী তারেক রহমান চীন সফর করবেন। ঠিক এই সফরকে বানচাল করার জন্য, ভণ্ডুল করার জন্য, যখন অন্য সমস্ত উপায়ে ব্যর্থ হয়ে ভারত বিভিন্ন কৌশল পন্থা অবলম্বন করছিল, মৌকা খুঁজছিল, ঠিক সেই সময় তারা এই ডোনাল্ড ট্রাম্প মহিষের বিষয়টা তাদের সামনে চলে আসে। তারা একটু নড়ে চড়ে বসে। এইটা দিয়েই তারা বাংলাদেশকে ঘায়েল করার স্বপ্ন দেখতে শুরু করে।
যেহেতু ভারত কোনো মতো অবস্থায় চাচ্ছে না চীনের সাথে বাংলাদেশের বন্ধুত্বটা গড়ে উঠুক, সুতরাং এইটা ঠেকানোর জন্য তারা আমেরিকাকে উস্কাতে থাকে, ডোনাল্ড ট্রাম্পকে উস্কাতে থাকে। এবং এই ডোনাল্ড ট্রাম্পকে যদি কুরবানি করা হতো, তাহলে ওই কুরবানির দিনই বা তার পরের দিন ভারতের যে গণমাধ্যমগুলো আছে সেইখানে বড় বড় লাল অক্ষরে অন্তত 3-4টা সংবাদ শিরোনাম তারা করত। কি সংবাদ শিরোনাম তারা করত সেটাও কিন্তু তারা রেডি করে রেখেছিল, কিন্তু বাংলাদেশি গোয়েন্দাদের তৎপরতায় আগে ভাগে তারা এই সংবাদটি পেয়ে যায়। ফলে তারা সরকারকে অবহিত করে, প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীকে এই বিষয়ে অবহিত করে যে দ্রুত ব্যবস্থা নেবার জন্য। অনেকেই বলছেন, ধারণা করা হচ্ছে যে এই ব্যাপারে মার্কিন দূতাবাস থেকে স্বরাষ্ট্রমন্ত্রীকে ফোন করা হয়েছিল যে আপনারা এই ব্যাপারে একটু ভেবে দেখেন, এটা যেন না হয়। আবার কেউ কেউ বলছেন এক ধাপ এগিয়ে গিয়ে, এটা কিন্তু জাস্ট ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, ডোনাল্ড ট্রাম্প স্বয়ং বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ফোন করে বিষয়টি অবহিত করেছেন। তবে ভারতের ষড়যন্ত্র ব্যর্থ হলো যেখানে, সেটা হচ্ছে এই মহিষকে যদি কুরবানি করা হতো, তাহলে ভারত আনন্দবাজার পত্রিকা পরের দিন সংবাদ শিরোনাম করত, ডোনাল্ড ট্রাম্পকে জবাই করে চীনকে ঘরে তুলল বাংলাদেশ। এই একটা শিরোনাম তারা করতে পারত। অথবা তারা আরেকটা শিরোনাম করতে পারত, মহিষ ডোনাল্ড ট্রাম্পকে জবাই করে মূলত মার্কিন যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্পকে প্রচ্ছন্ন হুমকি দিল বাংলাদেশ। এটা একটা শিরোনাম তাদের হতে পারত। আরেকটা শিরোনাম তারা করতে পারত, এবার বাংলাদেশে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে প্রকাশ্যে জবাই করা হলো। এরপরে তারা ভিতরে যা খুশি তাই লিখত। এইভাবে আরো বিভিন্ন ধরনের শিরোনাম তারা করত। এই শিরোনাম করে তাদের মূলত উদ্দেশ্য ছিল ডোনাল্ড ট্রাম্পকে বাংলাদেশের উপরে খেপিয়ে তোলা। তো এই শিরোনাম যখন হতো, তখন ডোনাল্ড ট্রাম্প নড়েচড়ে বসত, বাংলাদেশের উপরে তিনি বিরাগভাজন হতেন। চীনের সাথে যে কূটনৈতিক সম্পর্ক বাংলাদেশ স্থাপন করতে যাচ্ছে, চাপ প্রয়োগ করে চীনের সাথে সেই সম্পর্কটা নষ্ট করতেন, চীন সফর বন্ধ করতেন, চীনে যেতে দিতেন না, হুমকি দিতেন, যদি চীনে যাও তাহলে কয়েকদিন আগে যে খলিলুর রহমানের নেতৃত্বে যে বাণিজ্য চুক্তি হয়েছে আমার সাথে, সেটা বন্ধ করে দেব, এই চুক্তি আর মানব না, চুক্তি বাতিল করা হবে। এই ধরনের বিভিন্ন হুমকি দিয়ে বাংলাদেশকে মূলত চীন থেকে সরিয়ে আনত। এতে লাভটা হতো কার? মূলত লাভবান হতো ভারত। আর এই কাজটাই করতে চাচ্ছিল ইন্ডিয়া। এখন উক্ত মহিষটাকে কুরবানি না করার সিদ্ধান্তে ভারতের এই স্বপ্নে, এই আশায় গুড়েবালি হয়েছে। হয়তো তারা এখন বিছানায় শুয়ে তাদের মাথার চুল ছিঁড়ছে আর ভাবছে, হায় হায়, কি করতে গিয়ে কি হলো। বাংলাদেশের বিজিবি কয়েকদিন আগে আমাদেরকে এরকম পেদানি খাওয়ালো, আমাদের বিএসএফকে। আবার বাংলাদেশের গোয়েন্দা সংস্থা আমাদের এত বড় বিশ্ববিখ্যাত গোয়েন্দা সংস্থা রকে এইভাবে নাকানি চোবানি খাওয়ালো। এই চিন্তায় হয়তো তারা অস্থির হয়ে বিছানায় বসে তাদের মাথার চুল ছিঁড়ছে। প্রিয় ভাই ও বোনেরা, ঘটনা যাই হোক, মূলত এই বিষয়টি যদি ঘটতো, মহিষটাকে যদি কুরবানি দেয়া হতো, তাহলে কিন্তু সত্যি সত্যিই বাংলাদেশের রাজনৈতিক ময়দানে একটা উত্তপ্ততা ছড়িয়ে পড়তো। আপাত দৃষ্টিতে ওই কৃষকের, যিনি কুরবানি দিতে পারেন নাই, তার একটু কষ্ট হলেও, মনোকষ্ট পেলেও কুরবানির হাত থেকে মহিষটাকে রক্ষা করা গেছে। মনে করি গোটা বাংলাদেশটাকেই একটা ষড়যন্ত্রের হাত থেকে রক্ষা করা গেছে। এখন এই মহিষটাকে কি আগামীবার কুরবানি দেয়া হবে নাকি কি করা হবে? মহিষটার ভাগ্যে এখন কি আছে? আমরা বোধ করি হয়তো মহিষটাকে চিড়িয়াখানাতেই রাখা হবে এবং ভারতের এই ষড়যন্ত্র রুখে দিতে এই মহিষটাকে হয়তো আর কখনোই কুরবানি করা হবে না, চিড়িয়াখানাতেই হয়তো মহিষটার মৃত্যু হবে। প্রিয় ভাই ও বোনেরা, আপনাদের কাছে কি মনে হয় জানাবেন মন্তব্যের ঘরে। আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।